এই শাকিব খান এত ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মতন। তারা অভিনয় করে আপনাদের বিশ্বাস নিয়ে, ইমোশন নিয়ে যেভাবে ছলনা করেছে, আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছে, মিছিল করতে যে নিজেরাই ওদেরকে মেরে নাম দিয়েছে ছাত্রলীগ মেরেছে, আওয়ামী লীগ মেরেছে, শেখ হাসিনা মেরেছে। যেই শাওন দেহ ব্যবসায়ী, সেই শাওন ৮০ বছরের একজন বৃদ্ধ বুড়াকে বিয়া করার পরে তার সন্তান কিভাবে হয়? ১ ২ ৩ ৪ শাওনের বুকে তামাক যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ। ওসমান হাদি একটা জঙ্গি ছিল। মেহের আপনার শাওন, এরা হচ্ছে 12 ভাতারি। এই শাওন তো মনে করেন সব কিছু করতে পারে টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে যে বাবাকে বিয়ে করতে পারে, তার স্যারকে বা বান্ধবীর বাবাকে, বান্ধবীর বাবা তো বাবাই, সে তো প্রথমে সম্বোধন করছে মা বলেই। তো এই বাবাকে যে বিয়ে করতে পারে, কেন করছে, কিসের জন্য করছে? অবশ্যই লোভ, লালসা, অর্থ, টাকা পয়সা, সম্পদ, নুহাস পল্লী নেওয়া, নিয়ে নিছে তো, সাথে সাথে তো নিয়ে নিছে। সাদা নিশানার মধ্যে, সাদা পতাকার মধ্যে যে আরবিতে লেখা, এটা 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 এক ধরনের নিষিদ্ধ একটা দল, সেটাকে বাদ দেওয়া আমি বলবো যে সরকারের এটাই হবে। নিষিদ্ধ দলের এখানে পদচারণা কোনো কিছুই ভালো না। তারপরে তাদেরকে বললাম যে এটা নিয়ে আপনারা কখনো করবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। এই দেশে একটু ইমান ইসলামের কথা বললেই এদের মাথা খারাপ হয়ে যায়। প্রত্যাশিত আয় না থাকায় ক্ষমতার 4.5 মাসে ব্যাংক খাত থেকে প্রায় ৬৯,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে বিএনপি সরকার, যার বেশিরভাগই বাণিজ্যিক ব্যাংকের। একই সময়ে ওভারড্রাফট সুবিধার মাধ্যমে জামানত ছাড়াই নেওয়া হয় ২৫০০ কোটির বেশি, যা অর্থনীতির ভাষায় টাকা ছাপিয়ে ঋণ। বিশ্লেষকদের মতে সরকারের এই প্রবণতা কঠিন করে তুলবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। খাটের প্লেয়ার যদি হঠাৎ করে মাঠে চলে আসে তাইলে কেমন হয় ভাই? আপনারা হয়তো আমার কথাটি শুনে অবাক হচ্ছেন, আবার কেউ কেউ বা আন্দাজে বুঝে নিয়েছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। দর্শক, এই যে মাহিয়া মাহি, হ্যাঁ, ভোট দেবো ভাই কোনখানে? মাহিয়া পার মাঝখানে। একসময় বলছিলেন না আপনারা, মনে আছে তো? হ্যাঁ, আওয়ামী লীগের নির্বাচনের সময় বলছিলেন না যে ভোট দেব কোনখানে? মাহিয়া পার মাঝখানে। তো মাহিয়া পার মাঝখানে ভোট আপনারা অনেকেই দিয়েছিলেন, কিন্তু সেই মাহিয়া পার মাঝখানে কিন্তু ভোটটা পড়ছিল না, যার কারণে মাহিয়া পাস এমপি মন্ত্রী হতে পারে নাই। তো যাই হোক, কথা সেটা না। আওয়ামী লীগকে, ছাত্রলীগকে মাহিয়া পা খুবই ভালোবাসে, কারণ তাদের সাথে খাটে খেলেছে, মাঠে খেলেছে, ঘাটে খেলেছে, নানান জায়গায় খেলাধুলা করেছে, সেগুলো তো আর ভুলতে পারে না। টাকলা মোরাদের কথা মনে আছে? হ্যাঁ, ওই যে মাথায় একদম নাইরা, একদম পিছলে, বোঝেন নাই? মাহিয়াপার সাথে মোটামুটি ভালো সম্পর্ক ছিল, তার প্রতিমন্ত্রী ছিল টাকলা মোরাদ। তো সেই টাকলা মোরাদ কিন্তু আওয়ামী লীগের ছিল, তাই না? তো এখন তো আর তারা নাই, তারা সবাই তো মনে করেন নিরুদ্দেশ হয়ে গেছে। কিন্তু এই মাহিয়া মাহি, তাকে তো আর কেউ মনে করেন যে কাছে টানে না, তাকে তো আর কেউ খাটেও ডাকে না, মাঠেও ডাকে না, ঘাটেও ডাকে না। কারণ বর্তমান সরকার যারা রয়েছে তারা তো ওই লেভেলের না, আবার বিরোধী দল যারা রয়েছে তারা তো ওই চিন্তা ভাবনা করে না। কিন্তু ঘটনা ঘটছে, আগে তো আওয়ামী লীগের লোকজন ওইগুলো নিয়ে থাকছে। তো চিত্রনায়িকা মাহিয়া মাহির মনে করেন যে ব্যবসাটা বর্তমানে খুবই খারাপ যাইতেছে, যার কারণে আবার নতুন করে জুলাই নিয়ে তার ভিতরে কামড়াই উঠেছে, বোঝেন নাই? একদম পোকা একটা কামড় দিছে, এই কামড়ের ঠেলায় কুলাইবার না পারিয়া তার ফেসবুকে এসে মনে করেন যে জুলাই যোদ্ধাদের নিয়ে নানান উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, শুধু কি চিত্রনায়িকা মাহিয়া মাহি না রে ভাই, তার সাথে আর একজন আছে, সেও আবার মনে করেন নাটক জগতের একজন অভিনেত্রী, নাম হলো শাওন। তারও মনে করেন যে 2-1টা পোকা কামড়াইতেছে না, মোটামুটি একটা থোপা পোকা তার জায়গায় বেজায়গায় কামড় শুরু করছে, যার কারণে মনে করেন যে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে নানান কটূক্তি করা শুরু করছে। আরেকটা আছে, দেখবেন যে পর্দাশীল রাস্তার মধ্যে বের হয়, এই ভাই বিশ্বাস করেন মুখ রে, মানে এই আমার এই 2 জবান রে আমি হেফাজত করতে পারতেছি না। এই বেশ্যা সকাল বিকাল মাইক্রোফোন একটা হাতে নিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলে বেড়ায়, তারপরে আবার মনে করেন যে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে, মানে আওয়ামী লীগের একমাত্র মনে করেন যে একদম কাছের মেয়ে, এই 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 হিজাব পরে আসে, অথচ ইসলামের বিরুদ্ধে কথা বলে। মানে ওরে দেখলে বিশ্বাস করেন মেজাজটা এত গরম হয়, মনে হয় যে 6 দিনকার পায়খানা, যে পায়খানা করে রেখেছে শুকায় গেছে, ওইটা নিয়ে এসে ওরা দাঁতে বিরাজ করায় দেয়, এত মেজাজ গরম হয় ওরে দেখলে। তো যাই হোক, এই একটা বিষয়। আর একটা বিষয় রয়েছে, বর্তমানে একজন সংসদ সদস্য বা এমপি, তিনি হলো নীলুফার চৌধুরী মনি। এই নীলুফার চৌধুরী মনি ইতিমধ্যে আপনারা দেখেছেন, এই যে দেশের মানে খেলা শুরু হয়েছে না, আর্জেন্টিনা, ব্রাজিল, এগুলো মানুষ সাপোর্ট করে, বাংলাদেশের মানুষ সবাই শখ করে পতাকা টানায়। হ্যাঁ, বাড়ির উঠানে, গাছের সাথে বা মাঠে, ব্রিজে, যে যেখানে পারছে পতাকা টানায় নিজের একটা আনন্দ উল্লাস করতেছে।
তো ইসলাম প্রিয় মানুষ যারা রয়েছে, যারা ইসলামকে ভালোবাসে, যারা মুসলিম তৌহিদি জনতা, তারা আবার এটাকে দেখে মানে ওই খ্রিস্টান দেশকে ভালো না বেসে তারা কালেমার পতাকা উত্তোলন করছে বাংলাদেশে। কিন্তু এই নীলুফার মনি চৌধুরী এনার এটা ভালো লাগতেছে না। কালেমার পতাকা নাকি এই দেশে নিষিদ্ধ, আর যারা লাগাইতেছে তারাও নিষিদ্ধ। তাহলে বুঝতে পারছেন, মুসলমানদের দেশ, অথচ মুসলমানদের তৌহিদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা না পড়লে একটা মানুষ মুসলমানই থাকে না, অথচ এই জিনিসটা নাকি তার আবার পছন্দ হয় না। এই জিনিসটার কারণে তার খুব অ্যালার্জি আছে। তাহলে বোঝেন অবস্থা। যাই হোক ভাই, আমি যদি সব বিশ্লেষণ করি তাহলে বিশ্লেষকরা কি বলবে, সাংবাদিক ইলিয়াস সাহেব কি বলবে, শোনা লাগবে না? অবশ্যই শোনা লাগবে। তাহলে আমি আর কথা না বাড়াই, তাই না? চলুন মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। মেহের আফরোজ শাওন আপার কেরা উঠেছে, কেরা বুঝেন? যৌবনে 60 বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে কেরা তো থাকবেই, সেই কেরাই তিনার এখন উঠেছে। এক নম্বর কথা বলে নি, আপনাদের অনেকের আবার অনেকেই বলে থাকেন কার নাকি কি ওই যে ক্রাশ ট্রাশ বলে না, কি বলে যেন, এর অনেকের নাকি ক্রাশ আছে। তো এই বেটিতে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায়। তো যাওয়ার পরে দেখা তো আমি সারাদিন টিভিতে দেখলাম কারিনা এখন যায় দেই জরিনা, বুঝছেন, এই হলো অবস্থা। তো সরাসরি যারা দেখেছেন ওনাকে, তারা ওই ক্রাশ খাওয়া লোকজনকে একটু বুঝায়েন। আর এর চেয়ে বেশি বললাম না, আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমস্যাটা যে কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কারণ হচ্ছে কোনো কিছুই ব্যক্তিগত না। আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনাকে রাষ্ট্রীয়ভাবেই আপনাকে করা হবে, ওইটার সবকিছুর জবাব দেওয়ার জন্য আপনাকে। অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি, ওইটা নিয়ে কথা বলে। আরে বেটা, ব্যক্তিগত জীবন তুই ওই যে নিজামি, তারা বলা হয়েছে কোন এক জায়গায় হরিণ দিয়া, কোন মেয়ে মানুষ দিয়া টিয়া, তারপরে কিচ্ছা কাহিনী সাজানো হয়েছে না, সাইদিকে নিয়ে সাজানো হয়েছে না, মুজাহিদকে নিয়ে, সবাইকে তো সাজানো হয়েছে এইভাবে। সবার সাথে নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা কথা বলে তাদেরকে সাজানো হয়েছে। সত্য কথা বলতে সমস্যা কোথায়? আপনি ব্যক্তিগত বলে কোনো কিছু নাই। আপনি যখন কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন, যেটা পাবলিক বিষয়, ওইটা বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে। নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পকপকানি করার কিছু নাই। ওনার সব শেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসছি। কয়েকদিন ধরে উনি খুবই উত্তেজিত, কেরা খুব বেশি উঠেছে। তো সরাসরি যাওয়ার পরে, দেখার পরে তার কেউ কেরা মজাইতে পারে না, ওই সোশ্যাল মিডিয়ার ছবিটা দেখায় একটু কেরা মজায় আর কি। তো যখন উনি পোস্ট করেছেন, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ সময় রাত 12টা বাজে। তো এই যে পোস্ট করেছেন, পোস্ট করার পরে তিনি সেখানে রাসেলের প্রতি তার একটু দরদ উঠেছে। রাসেলের 60তম আপনার জন্মদিনে উনি খুব আবেগঘন এক করেছেন। তো 60 বছরের মানুষের প্রতি কিন্তু আবার শাওন আপার একটা আলাদা ধরনের একটা আকর্ষণ আছে, এটা আপনারা জানেন সবাই। হ্যাঁ, তো সেই আকর্ষণটা যদিও জানি না আসল আকর্ষণ নাকি জমি জায়গার জন্য আকর্ষণ, সেটা বলা মুশকিল। আমার মনে হয় জমি জায়গার জন্য আকর্ষণ। কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যাওয়ার সময় শাওন আপা মাজার ভাইয়ের সাথে যায় হোটেলে ছিলেন। হ্যাঁ, নিউ ইয়র্কে এসে হোটেলে ছিলেন মাজার ভাইয়ের সাথে উনি, আর ভদ্রলোক অসহায়ের মতো শেষ দিনগুলো পার করেছেন। তো আমার ধারণা হুমায়ুন আহমেদের জীবনের যে পাপ ছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত হয়েছে এই বদমাইশ মহিলাকে দিয়ে। শেষ বয়সে এসে উনি মিডিয়ার সামনে দেখিয়েছেন নানান ধরনের কান্নাকাটি করে, তারপরে অভিনয় করে দেখিয়েছেন যে হুমায়ুন আহমেদের প্রতি তার বিশাল ভালোবাসা। তারপর অনেকে মনে করতে পারেন যে হুমায়ুন আহমেদের পরে উনি এখনো বিয়ে করেন নাই, তাহলে বোধহয় আসলেই ভালোবাসেন। আরে বেটা, বিয়ে করবে কে? যে বিয়ে করলে তো সামনে যায় দেখলেই তো বুঝবে যে কারিনা না জরিনা। বিয়ে তো কেউ করে না, এই কারণে উনি বিয়ে করেন। আপনার মনে করেন না ভালোবাসা থেকে বিয়ে করেন? যারা খায় মাগনা খাইতে তো ধরেন দেখতে কেমন হইলো, এটার সমস্যা না, এইভাবেই খাচ্ছেন ওনাকে। আর টাকা পয়সা কিছু আছে, সুগার মাম্মি হয়ে এখন তো সুগার নানি হওয়ার বয়স হয়ে গেছে। সুগার নানি এখন ধরেন করে ওই পোলাপা নিয়ে টিয়া টাকা পয়সা দিয়ে হয়তো পয়সা তো কামিয়েছেন, হুমায়ুন আহমেদের সব তো দখল করেছেন অর্ধেক ভাগ নিয়ে। উনি সেখানে এইসব নিয়ে আলাপগুলো কেন আসলো সেই কারণটা আপনাদেরকে বলি। তার সেই ফেসবুকের পোস্টে গোলাম সারোয়ার অনিক নামে এক ভাই একটা কমেন্ট করেছেন। কমেন্টে তিনি লিখেছেন যে সাদে হেলিকপ্টার থেকে গুলি খাওয়া রিয়ার ব্যাপারেও আপনার এমন পোস্ট চাই। অর্থাৎ ওই ভদ্রলোক যেটা বোঝাতে চেয়েছেন যে তিনি এই যে রাসেলের যে আবেগঘন এই শাওনের নিচতলা আপনার ভিজে যাওয়ার যেই পোস্ট তিনি করেছেন, সেই পোস্ট অনুযায়ী যেই আবেগ দেখিয়েছেন, ওই রিয়ার ব্যাপারেও তিনি সেই আবেগটা দেখাতেছে। অর্থাৎ রিয়া নামে যে ছোট্ট বাচ্চাটাকে র্যাব গুলি করে মেরেছে সেটা নিয়ে। সেখানে শাওন সাথে সাথে সেটা রিপ্লাই দিয়েছেন যে বলেছেন যে এখানে আপনার চাওয়া পূরণ করার দায়িত্ব নিয়ে আমি বসে নাই, আপনি অপরিচিত একজন হয়ে অন্যের পোস্টে এসে পকর করা বন্ধ করে দেন, ধন্যবাদ। তো আপনি তো নিজের পাবলিক ফিগার মনে করেন,
আপনি পাবলিক ফিগার, আপনি একজন সেলিব্রিটি, আপনার মতো সেলিব্রিটি হুমায়ুন আহমেদের কাছে নিচতলা ভাড়া দিয়ে তারপরে এক সেলিব্রিটি হয়েছেন। আপনার মতো সেলিব্রিটিরা আর কোথাও কেউ জায়গা দেয় না। আপনার মতো এরকম একজন বিখ্যাত সেলিব্রিটি যখন পোস্ট করবেন, পাবলিক তো আইসা তারপরে আপনাকে কমেন্ট করবে, তাই না? আমাদের পোস্টে কমেন্ট করে না, কমেন্ট করলে আপনাকে হয় জবাব দিতে হবে, না আপনি তার বকা দেন, যেটা দেন সেটা দেন, কোনো সমস্যা নেই। আপনি বললেন যে এখানে এসে করার আপনি কে, মানে ওনাকে আপনি উনি পোস্টে পকর পকর করা বন্ধ করেন। পকর পকর করা বন্ধ করবে মানে কি? কিসের জন্য পকর পকর? আপনি পোস্ট করেছেন, পোস্টে জবাব দিবে না, সেটাই দিয়েছে। যাই হোক, এই হচ্ছে গিয়ে তার পোস্টে। এরপরে তিনি বলেছেন, উইসেল আবার কিছু কথা বলেছেন, সেটার আবার তিনি জবাব দিচ্ছেন। এই জবাবের মাঝখানে মজার বিষয় হলো, পোস্টটা যদি আমি গোয়েন্দা সংস্থাকে বলবো যে এই পোস্টটা আপনারা দেখবেন, এখানে অনেক এই শেখ মুজিবের সাথে এই মমতাজের আকাম কুকাম করার মাধ্যমে পয়দা হওয়া কিছু বিজম্মাও এই পোস্টের মধ্যে আছে। সো কারা কারা ফেসবুকে এই ধরনের এখনো পর্যন্ত এই যে গণহত্যা, যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে এখনো এই ধরনের মন্তব্য করার সাহস পায়, এইসব ব্যাপারে আপনাদেরকে সাবধান হইতে হবে। আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি তো ফেসবুকে কে কি লিখবে না লিখবে সেটার জন্য তো আপনি এটা এইভাবে বলতে পারেন না। ফেসবুকে কে কি লিখবে না লিখবে এটা আওয়ামী লীগ শিখিয়ে দিয়ে গেছে। এই শাওনদের, এই 60 বছরের বুড়া চাচার আপনার বউ যে শাওন, এই শাওন বান্ধবীর বাপের সাথে আকাম কুকাম করে তারপরে লটর বটর বাদায় বিয়ে করা মাল এখন এসা আপনাদের চেতনা শিখায়। এই চেতনা যাদের প্রতি ছিল তার সে আওয়ামী লীগ সরকার শিখিয়ে গিয়েছে যে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে চালানো যাবে না, কোনো মিডিয়া চালায় নাই, এরকম না যে মিডিয়া চালিয়েছে। তারপরে আলেমদের, জামাত ইসলামের নিউজ তারা ছাপায় নাই। জামাত ইসলাম যেখানে মিটিং করেছে সেটাকে বলা হয়েছে নাশকতার জন্য নাকি তারা মিটিং করছে। এটা সেই বাংলাদেশ। জামাত ইসলাম সরাসরি ফেসবুকে কোনো পোস্ট করতে পারে নাই। গোপনে গোপনে বিভিন্ন জায়গা থেকে, বাঁশের কেল্লা সহ বিভিন্ন গোপন জায়গা থেকে তাদেরকে কাজ করতে হয়েছে। তারা ওপেনে বসে থেকে তারপরে এইভাবে সরকারের বিরুদ্ধে, একটা বিপ্লবী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম ফেসবুকে চালিয়ে যাচ্ছে। এই শাওনদের মতো কিছু মাল আছে যারা টাকার মাধ্যমে সবকিছু করতে পারে। এই ধরনের মালগুলোকে আওয়ামী লীগ এখন টাকা পয়সা দিয়ে কাজে লাগাচ্ছে। এটা সিরিয়াসলি নিতে হবে। আমি মনে করি জনাব আসিফ নজরুল আপনাকে এটার পদক্ষেপটা নেওয়া উচিত। কারণ কয়েকদিন আগে তিনি পোস্ট করেছেন যে আপনার দিকে কোন এক মেয়ে আপনাকে একটা নিয়ে কমেন্ট করেছে, তাকে বলেছে আমার জামাইয়ের দিকে তাকাইলে এই করে ফেলবো। এর আগে আপনি শিল্পকলার ডিজি বানিয়েছেন একজনকে, সেটা নিয়ে তিনি ধন্যবাদ জানিয়েছে আপনাকে। সো আপনার সাথে সম্ভবত একটা কানেকশন তার আছে, এই ব্যবস্থাটা আপনাকেই নিতে হবে। এবং আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এই যে পোস্ট, এই পোস্টের মধ্যে যেই শহীদ একজন রিয়াকে নিয়ে যেই মন্তব্য করা হয়েছে, এখানে কারা কারা কমেন্ট করেছে এবং পোস্টকারী সবাইকে গ্রেপ্তার করা উচিত। জুলাই মাসের 2 তারিখে সকালে ঘুম থেকে উঠে একটা পোস্ট দেখলাম, দ্যাট ইজ শাওনের। শাওন মানে আমাদের সেই প্রয়াত হুমায়ুন স্যারের ওয়াইফ, 2 নম্বর ওয়াইফ। পোস্টটা কি? পোস্টটা হলো এই জুলাই সিটিআই। এটা নিয়ে অনেকেই না আমি দেখলাম উল্টা শাওনকে বলতেছেন শাওন সিটিআই, শাওন সিটিআই। কেউ কেউ আবার ফল ফলান্তির ছবি দিয়া শাওনকে কিভাবে সিটিআই করতে হবে এইগুলো, আবার শাওন একা কিভাবে সিটিআই করবে এইগুলো নিয়েও কন্টেন্টে কমেন্টসে আসতেছে। আমি তাদের অনুরোধ করে বলতেছি, আপনি এগুলো কেন বলতেছেন? শাওন তো এটাই চাইছিল। কেন বললাম দেখেন, একটা গল্প বলি। গল্পটা হলো একজন যৌন কর্মী ছিল, মানে পেশা যাকে বলে আর কি। তো এই মহিলা জওয়ানকালে প্রচুর কাস্টমার আসতো তার কাছে, প্রচুর পয়সা কামাইতো, প্রচুর পরিচিতি ছিল, প্রচুর ভালোবাসা পাইতো মানুষের কাছে। তখন একসময় যখন উনি বৃদ্ধ হয়ে গেলেন তখন তার কাছে কেউ আসে না। কেউ যখন আসে না তখন তার মধ্যে একটা জেদ যে আমি জওয়ানির সময় এত মানুষকে খুশি করলাম, এত মানুষ আমার জন্য পাগল ছিল, এখন আমার মানে আমি বৃদ্ধ হয়েছি বলে আমার কাছে কেউ আসবে না, আমি যেটা বাইরে নিতে পারতেছি না। তাহলে কী করতে হবে? আমাকে আমার প্রতি মানুষকে আকর্ষিত করতেই হবে। কি করে করবে? তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে যে এলাকায় থাকতো, যে বড় রাস্তার মধ্যে যে একদিন রাত্রেবেলায় সে মল ত্যাগ করে আসলো, মানে হাগু দিয়ে আসলো। ভোরবেলায় পথচারীরা যখন যাচ্ছে, কারো পায়ে সেই ময়লা লাগছে, লাগার পর পায়ের মধ্যে লাগার পরে সে গালি দিতেছে, কোন এটা করছে? ওরে সিরিয়াই। যার পায়েই লাগে সেই একই কথা বলে যে অমুক মাকে এটা করছে, তারে এইটা শুই না বুড়ি খুব খুশি যে ঠিক আছে তোরা তো আমার কাছে আসবি না, তোরা এবার আমাকে নিয়ে আলোচনা করতেছস। এইটা পাইয়েই সে শান্তি পাচ্ছিল। ঠিক এই জিনিসটা করছে এই শাওন। কেউ তো যায় না, বুড়ো হয়ে গেছে গা, জামাই নেই ঘরে, তার যে কি পিছনের কেলেঙ্কারি আমরা সবাই জানি। আপনারা এটা অনেকেই শুনছেন, আমিও একটা কন্টেন্টে বলছি। উনি যখন হুমায়ুন স্যারকে নিয়ে নিউ ইয়র্কে ট্রিটমেন্টে গেছিল, হুমায়ুন স্যারকে বাসায় রেখে উনি পার্টিতে যাইতেন, এরকম প্রমাণ বহু আছে। এবং একদিন হুমায়ুন স্যার তারে না পাইয়া আপনার সিঁড়ির থেকে পইরা উইন্ডো দিয়ে হসপিটাল চলে গেছে। এই হলো সেই আমাদের শাওন ম্যাডাম। তা উনি এই যে লেখছে জুলাই সিটিআই, এটা লেখছে ওই বুড়ির কথা চিন্তা করে। ওই বুড়িকে যখন কেউ পাত্তা দিচ্ছিল না তখন সমস্ত মানুষই তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছিল, তাকে গালাগালি করতেছিল। এইটাই সে চাইছে এবং সে সাকসেস। সুতরাং আপনারা কেউ ভুলেও লিখবেন না শাওন সিটিআই লেখা তাকে আপনারা প্রমোট করতেছেন। ও তো লিখবেই, ও তো সেই অনেক দিন থেকে এই জুলাইয়ের পিছনে লেগে রয়েছে। আপনারা জানেন ওর মেয়ের জামাই
আসিফ নজরুল যখন ছিল তখন সে কি করছে, কিন্তু ওই সময় তাকে অ্যারেস্ট করার পরেও ছেড়ে দেওয়া হয়েছে আসিফ নজরুলের ক্ষমতায়। কিন্তু এই মুহূর্তে তো একটা গণতান্ত্রিক সরকার আছে, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার, যে বিএনপি কখনোই অস্বীকার করে না জুলাইকে, যে বিএনপি জুলাইকে ধারণ করে, যে বিএনপি জুলাইয়ের সময়ও এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, সেই বিএনপি সরকারে থাকার পর উনি কি করে এত বড় সাহস পান এই কথাটা বলার যে জুলাই সিরিয়াই, এবং সরকার থেকে তাকে কেউ কিছু বলছেও না, অনেকে দাবি তুলতেছে তাকে অ্যারেস্ট করো। আমি জানি না তার কোন ক্ষমতা আছে যে তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট তো দূরের কথা, তাকে কেউ জিজ্ঞাসাই করতে পারলো না যে তুমি এই কথাটা কেন বলছো, এটা উইথড্র করো এবং জাতির কাছে ক্ষমা চাও, পারলো না। নিশ্চয়ই ওর হেডও অনেক বেশি, এটা নিয়ে আর আলোচনা করে লাভ নেই। কিন্তু দুঃখ লাগে আরো বেশি যখন নিরুফল চৌধুরী মনি আপা কথা বলেন এই জুলাইকে নিয়ে। মনি আপা আমাদের বিএনপির একজন কর্মী, নেত্রী, বড় নেত্রী, এখন বর্তমানে সংসদ সদস্য। উনি সবসময় বিএনপির পক্ষে, আওয়ামী লীগের সময় সোচ্চার ছিলেন, কিন্তু হঠাৎ করে উনি যেন কেমন হয়ে গেছেন, জামাতের সঙ্গে উল্টাপাল্টা কথা বলে। কদিন আগে বলছে, আপনারা শুনছেন যে চাঁদাবাজি অনেক ভালো জাকাত নেওয়ার চেয়ে। উনি হাদিস সম্পর্কে মন্তব্য করছেন, হাদি একটা গিনিপি, এই ধরনের অনেক মন্তব্য কইরা সে আসলে আলোচনায় ছিল। এবং অনেকেই এখন বলতেছেন নীলুফার আজকে যে কথাটা বলছে একটা টক শোতে যায় যে এই যে আন্দোলনটা হয়েছে, এই যে স্নাইপার রাইফেল বা এই যে গোলাগুলি হয়েছে, এগুলো সে বিশ্বাস করে না, এগুলো হয় নাই। মানে পুরোপুরি একটা আওয়ামী লীগের নেতা বা নেত্রী বা একটা আওয়ামী লীগের সাপোর্টার যেভাবে কথা বলে উনি একইভাবে কথা বলছেন। কেন? উনি তো আওয়ামী লীগ করেন না, এবং ওনার কিন্তু এই আন্দোলনের সময় এমন কোনো ভূমিকাও ছিল না। বরঞ্চ যাদের ভূমিকা ছিল, এই রাকিবুল ইসলাম রাকিব, যিনি সভাপতি বর্তমানে ছাত্র দলের, রাকিবুল ইসলাম রাকিব, সেও তার এই মন্তব্যের পর ধিক্কার জানাইছে, বলছে আমরা বিব্রত বোধ করছি, কারণ একই পার্টির লোক তো। এখন একই পার্টির লোক একটা গ্রুপ যদি জুলাইকে ধারণ করে, আরেকটা গ্রুপ যদি জুলাইকে অপমান করে, তাহলে কি বোঝা যায়? বোঝা যায় নাকি যে এই যে এই দলটার মধ্যে নিজেদের মধ্যেই ঘাপলা আছে, নিজেদের মধ্যেই কোনো সমঝোতা নাই। দেখেন, জুলাই নিয়ে কথা বলবার আগে যদি আপনারা যারা বলেন যে জুলাইয়ের সময় যে ম্যানিফেস্টো নিয়ে বা যে চিন্তা ভাবনা করে আমরা দেশ এই বিপ্লবের জন্য স্বাধীন করছিল, বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের স্বপ্ন পূরণ হয় নাই, কিছু মানুষের জন্য হয় নাই। আপনাদের কথা অনুযায়ী কিছু মানুষ যারা এগুলো ধারণ করে, তারা তারপরে জুলাই আন্দোলনের পরে টুকটাক বিভিন্ন রকম ব্লেম খায়া তারা হয়তো সমাজে একটু সমালোচিত, আলোচিত। কিন্তু তাদের জন্য কি আপনি জুলাইকে অস্বীকার করবেন? তাহলে আমি 71-এর দিকে যদি তাকাই, 71 আমরা কেন করছিলাম? 71 একটা স্বাধীন সার্বভৌম দেশ করবার জন্য করছিলাম। সেটা কি পরবর্তীতে ফলশ্রুতিতে পাইছি? আমরা স্বাধীনতার পর আমরা কি দেখছি? এইখানে খুন, এখানে খারাপি, একে ধরো ওকে বলো, যার সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল তাকেও খুন করা ভালো হয়েছে, রাজাকার বইলা হয় নাই, হয়েছে। এমন অনেকেই বলতে পারেন ওই সময় যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ পুনর্গঠনের সময় টুকটাক হয়। তাহলে জুলাইয়ের সময় যদি যে সমস্ত সমস্যাগুলো হয়েছে, বিভিন্ন জায়গায় মব বলেন বা অকারণে কাউকে যদি কেউ পিটায় থাকে, ধরলাম অকারণেই করছে, এটা একটা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি ছিল না? 71 যদি ক্ষমা করতে পারেন, কেন আপনারা এই জুলাইকে ক্ষমা করছেন না? 71 সমস্ত অনার সৃষ্টি হয়েছে, বঙ্গবন্ধু যখন সমস্ত দলকে ব্যান করে একদলীয় শাসন কায়েম করতে যায় বাকশাল তৈরি করছে, তখন কি কেউ বলছেন 71 সিরিয়াই? কেউ তো বলেন নাই। সবাই বুঝছেন যে উনি ভুল করতেছেন, ওনার সাজা উনি পাবেন, এবং সেটা উনি পেয়েছেন 75-এ যে। 71-কে কিন্তু এখন আমরা ধারণ করি। 71 পরবর্তীতে অনেক ভুল ত্রুটি, 71-এর যারা যোদ্ধা ছিল, 71 যারা করছে, 71 যাদের জন্য হয়েছে, তারাও ভুল ত্রুটি করছে, এবং ওইটা আমরা ক্ষমাও করে দিছি। ভুল ত্রুটি করেন এই কথা থেকে বলতে পারবেন না যে 71-এ স্বাধীন হওয়ার পর একদম পরের দিন থেকে সুন্দরভাবে এই দেশটা চলে আসতেছিল না। 75-এর পরে অন্যান্য সরকারের পরে যখন এই 71-এর ধারক বাহক আওয়ামী লীগ আসলো, 9 থেকে যে শাসন করলো 17 বছর, ওনারা কি করছে মনে করেন তো? ওনাদের তো সবাই সাপোর্ট করছেন। তো তখন যদি ওনাদের সাপোর্ট করতে পারেন, এখন আপনারা ওই মানুষগুলোকে ঘৃণা করেন যারা জুলাই আন্দোলনের সময়, জুলাই যুদ্ধ করে সরকারের কাছ থেকে বা মানুষের কাছ থেকে ফ্যাসিলিটিস দিচ্ছে, যদি প্রমাণ পেয়ে থাকেন, তাদেরকে ঘৃণা করেন। জুলাইকে কেন আপনি ঘৃণা করবেন? জুলাই তো কোনো ব্যক্তিগত সম্পত্তি নাই। 2-4টা মানুষ যদি উল্টাপাল্টা করেও থাকে, আমি জানি না কে করছে কে করে নাই, কারণ কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেন নাই যে অমুক জুলাই যুদ্ধ অমুক জায়গায় এত কোটি টাকা বাড়ছে, অমুক উপদেষ্টা জুলাই যুদ্ধ তাই এলাকায় টাকা নিয়ে গেছে। এগুলো সবই আমরা শুনতেছি, কিন্তু কেউ কি কোনো প্রমাণ দিতে পারছেন আজ পর্যন্ত? যখন প্রমাণ দেবেন তখন ওই মানুষটিকে ঘৃণা করবেন। বিএনপি সরকারকে একটা বিরাট সুখবর দিচ্ছে বা অলরেডি দিয়েছে জামাত ইসলামী। আমিরে জামাত এখন তারেক রহমানকে আশ্বাস দিচ্ছেন, অনেকটা গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টি না দিলে ওয়ারেন্টি দিচ্ছেন, এবং বিএনপি সরকারকে চিন্তামুক্ত করছেন। দর্শক, আমিরে জামাতের প্রতি যে সম্মান বিএনপি সরকার দেখিয়েছে, এটা ডেফিনেটলি সম্মান। তারেক রহমান নিজে সরাসরি নির্দেশ দিয়ে তার একজন প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তরের প্রশাসককে ডাক্তার শফিকুর রহমানের কাছে পাঠিয়েছেন, এবং তারা দুইজনে বাপের মতো সম্মান দিয়ে এসেছেন আমিরে জামাতকে। এটা ডেফিনেটলি বিএনপি ধন্যবাদের যোগ্য। আমিরে জামাতের প্রশংসা করে এসেছেন, এবং অনেকটা পা ধরার মতো একটা অবস্থা শফিকুল আলম মিল্টনের পায়ের নিচে পলিথিন পরা সরানোর একটা চেষ্টা, এটা সত্যিকার অর্থেই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং অসাধারণ। তা আমিরে জামাতের প্রতি যে সম্মান বিএনপি দেখিয়েছে, জামাতকেও তো তার প্রতিদান দিতে হবে। জামাতও দিচ্ছে। জামাত কি দিচ্ছে? একটা বলবো গোপন, আর একটা বলবো ওপেন।
গোপনে, এটা স্বীকার করার বিষয় না, স্বীকার করবে না, কিন্তু এটা আমরা জানি যারা রাজনীতির গভীরে প্রবেশ করি কিংবা খোঁজখবর রাখতে পারি, উই নো দ্যাট যে বিএনপি 5 বছর ক্ষমতায় থাকুক এবং একটা স্থিতিশীলতা থাকবে, বড় কোনো আন্দোলন বিএনপির বিরুদ্ধে করবে না, এই বিষয়ে একটা কথা আমিরে জামাত তারেক রহমানকে দিয়েছে। এমনকি ভারত বা কেউ যদি 111 ঘটাতে চায়, মানে বিএনপি সরকার পতন ঘটাতে চায়, সেখানে জামাত বিএনপিকে রক্ষা করবে, বিএনপি সরকারকে রক্ষা করবে, এরকম একটা আশ্বাস আমিরে জামাত তারেক রহমানকে দিয়েছেন, বিএনপি সরকারকে দিয়েছে। এটা হচ্ছে হিডেন, গোপন, ক্লান্ডেস্টাইন, এটা আপনি দেখতে পারবেন না। এবং এটারই আউটকাম আপনারা দেখছেন যে বিএনপি জামাত সুসম্পর্ক, সুখরঞ্জন বালিকে অপহরণকারী একজনকে গ্রেপ্তার, অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাই নামান আজমিকে 2টা প্রমোশন দিয়ে ক্ষতিপূরণ সহ সমস্ত পেনশনের টাকা দিয়ে দেওয়া, এরকম আরো অনেক কিছু দেখবেন। এবং শিশিরমণির সহ অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার তাদেরকে বার কাউন্সিলের মেম্বার বানানো, এগুলো হচ্ছে ওপেনে, ভিতরে আরো অনেক কিছু জামাতকে এভাবে দিবে। এটা চলছে, এটা কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ, আমাদের কাছে বিশ্লেষণ করে। তো আরেকটা ওপেন যেটা আমিরে জামাত বলেছেন, এই যে বৃহত্তর সমঝোতা আরেকটা প্রমাণ। নেত্রকোনায় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন একটা প্রোগ্রামে, সেখানে তিনি বলছেন আমরা বিশ্বাস করি জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে। তো দর্শক, এই যে বিশ্বাস করি যে গণভোটের রায় বাস্তবায়ন করবে, এই বিশ্বাস, এটি হচ্ছে একটা পাল্টা প্রতিদান। তারেক রহমানকে জামাতের আমির প্রতিদান দেন যে এখন বিএনপিকে বিশ্বাস করি এই কথা বলছে। অথচ যে সমঝোতার কথা বলছি চায়না সফরের পর, ওটা যদি না হতো জামাত বিএনপির মধ্যে, তাহলে এই বিশ্বাস করি এই ধরনের কথা কিছুতেই মাননীয় আমিরে জামাত বলতেন না। তিনি বলতেন যে আমরা রাজপথের আন্দোলন করে এটা বাধ্য করবো, আদায় করবো, এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন না। বরং রাজপথের আন্দোলনের অংশ হিসেবে এইভাবে বলতেন যে জনগণ বিএনপিকে বিশ্বাস করে না, গণভোটের রায় বাস্তবায়নের আগ পর্যন্ত কোনো বিশ্বাস নেই। কারণ বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস, বিএনপি একটা মুনাফিক পার্টি, তারা কথা দিয়ে কথা রাখে না। 90তেও তারা বেইমানি করেছে, তারা সরকার গঠন করলে আগের কথা বলে যায়, এইভাবে বলতো যদি সমঝোতা না হতো। এখন সমঝোতা হয়েছে, যার ফলে আমিরে জামাতের এখন নরম সুর, আমিরে জামাতের কণ্ঠ নিচু হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, একদম বিএনপি যদি জাতির স্বার্থ বিরোধী কিছু করে তখন আমিরে জামাত ছাড় দিবেন বলে মনে হয় না। এবং বাজেটেরও কিন্তু ওইভাবে বিরোধিতা করেনি, শেষ ফিনিশিংটা যৌক্তিক বিরোধিতা, ডিসকর্ড, এগুলো অনেক কিছু হয়েছে। তো জামাত আদায় করেছে, ইসলামিক প্রশ্নে বিএনপি বাড়াবাড়ি করবে না, এবং ব্যাংক রেজুলেশন আইনের 18 ধারা বাতিল করেছে, যেটা জামাতের জোরালো দাবি ছিল, এরকম অনেক কিছু আদায় করেছে। শেষমেশ আমিরে জামাত বলে দিয়েছে আরে ভাই, আমরা যে ছায়া বাজেট দিয়েছি আমাদের শ্যাডো ক্যাবিনেট, আর যে বাজেট পাস হয়েছে ওটা তো কাছাকাছি, একদম বিরাট সম্মাননা দিয়ে দিয়েছে। এবং আরো জামাতের অনেক দাবি পূরণ হয়েছে, যেমন কালো টাকা সাদা করার সুযোগ আবাসন খাতে, ওটা বাদ দিয়ে দিতে হবে, সরকার বাদ দিয়ে দিয়েছে। অনেক ছাড়াই প্রস্তাব গ্রহণ করা হয়েছে, অনেক কিছু গ্রহণ করা হয়নি, একদম হুবহু হবে না, তবে জামাতের অনেক কিছু গ্রহণ করে শেষ পর্যন্ত আমিরে জামাত এই প্রতিদান দিয়ে দিয়েছে বিএনপিকে, বিএনপি সরকারকে, যে আমরা যে ছায়া বাজেট দিয়েছি আর যে বাজেট পাস হয়েছে ওটা কাছাকাছি। এটা কিন্তু সরকারের জন্য একটা বিরাট অর্জন যে বিরোধী দলকে এভাবে আস্থা নিতে পেরেছে এবং বিরোধী দল এরকম খুশি। তো দর্শক, এই যে নেত্রকোনা, এই যে বক্তব্য, আমরা বিশ্বাস করি জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে, এটা বড় কিছু, এটা বিরাট একটা কথা। সরকারের উপর ডাক্তার শফিকুর রহমান এখন বিশ্বাস, অথচ 2 দিন আগেও জোরালো আন্দোলন একটা প্রস্তুতি ছিল, 28 অক্টোবরের পর একদম বসে পড়ার মতো আন্দোলন। এখন আন্দোলন আমিরে জামাত যে কথা দিয়েছেন যে 5 বছরের মধ্যে কমপক্ষে 3 বছর জোরালো কোনো আন্দোলন করা হবে না, এটা মোটামুটি নিশ্চয়তা দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে যে আমরা আন্দোলন, টুকটাক আন্দোলন তো করতেই হবে, বিভিন্ন বিষয় নিয়ে রাজপথে থাকতে হবে, নইলে তার রাজনীতি থাকে না। তবে জোরালো আন্দোলন এটা 3 বছরে আমরা করবো না। তো জোরালো আন্দোলন কি, যেমন আপনি সমাবেশ করেন, মহাসমাবেশ করেন, এটাকে জোরালো আন্দোলন বলা যায় না, বরং মহাসমাবেশে সরকার কোঅপারেট করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু জোরালো আন্দোলন বলতে বোঝায় এমন আন্দোলন যাতে সরকারের বা জনজীবনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে, যেমন শাহবাগ অবরোধ করে বসে পড়া, সংসদ ভবন ঘেরাও করা, হরতাল বা অবরোধ বা সচিবালয় ঘেরাও, এইগুলোকে বলা হয় কার্যকর আন্দোলন। এই টাইপের আন্দোলন 3 বছরে জামাত করবে না বলে মোটামুটি একটা নীতিগত কথা বিএনপি সরকারকে দিয়েছে। এটা কিন্তু আবার আপনারা জানবেন না দর্শক, এটা স্বীকার করার বিষয় নয়। এখন জামাতকে জিজ্ঞেস করে তারা বলবে না হ্যাঁ হ্যাঁ এরকম একটা কথা হয়েছে না, এটা বিশ্লেষকরা বের করবে, যারা রাজনীতির অন্দরমহলের খবর জানে তারা বের করবে, এই জায়গায় সোর্স তারাই। এটা আপনারা হচ্ছে আমরা যে বলছি এটার এই অনুযায়ী কাজ চলছে কিনা বা ফলাফল দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা হয়েছে। তো দর্শক, আমরা বিশ্বাস করি জনগণের গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে, এই বিশ্বাস তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পর। এবং আমিরে জামাত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার দেন, চিফ হুইপ দেন, এবং প্রধানমন্ত্রী দেন, মন্ত্রীরা দেন, মানে সবার আন্তর্জাতিক রাজনীতি, ফরেন পলিসির দিক থেকে দেখবেন যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং চীনের প্রশংসা করে দেওয়া বক্তব্য বিএনপিরও যা, জামাতেরও তা। মূল খেলাটা তো এই যে বিএনপি জামাতকে একই লাইনে আনা সম্ভব হয়েছে, এই যে একে অপরকে প্রতিদান দিচ্ছে, এটা হচ্ছে এই চীন সফরের ফলে, যেটা বারবার বলছে। নেত্রকোনা জেলার ষান্মাসিক রোকন সম্মেলনের এক প্রশ্নের জবাবে বিরোধী দলের নেতা এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন এই সরকার গণভোটের রায় মানতে বাধ্য হবে ইনশাল্লাহ। তিনি বলেন সরকার কিছু সময় নিচ্ছে, তবে আমরা বিশ্বাস করি জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে। এখন এই আমরা একটু সময় নিচ্ছে মানে কি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে জনগণ যাতে বিএনপি সরকারের বিরুদ্ধে উত্তেজিত হয়ে না যায়? না না, বিএনপি সরকারের বিরুদ্ধে রাগ হয়ে না ভাই, একটু সময় নিচ্ছে, আমরা বিশ্বাস করি করবে, টেনশন করো না। মানে বিএনপিকে এক প্রকার রক্ষা করছেন আমিরে জামাত। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন ধন্যবাদ। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো ছিল এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।